গুড মর্নিং এভরিওয়ান, লাইফ স্টোরিজে আপনাদের সবাইকে ওয়েলকাম। শুরু করছে আমাদের রোড ট্রিপ স্টোরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা উপভোগ করেছিলাম কলকাতা থেকে ধানবাদ ট্রিপের গল্প। যারা এখনও সেটি দেখেননি তারা উপরের আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন প্রথম পর্বটি। আমাদের আজকের জার্নি হলো ধানবাদের গোবিন্দপুর থেকে অযোধ্যা। গোবিন্দপুরের মধুবন হোটেলে নাইট হল্ট করে আজ সকালে আমরা আমাদের যাত্রা শুরু করছি। এখন বাজে সকাল 7টা। এখান থেকে অযোধ্যার ডিস্টেন্স 660 কিলোমিটার মতো, সময় লাগে প্রায় 13 ঘন্টা। আমাদের মিস্টার চৌধুরী এবং মিস ভার্না দুজনেই রেডি তাদের নতুন এক্সপিরিয়েন্সের জন্য, সঙ্গে আমরাও। এই গোবিন্দপুর থেকে বাঁ দিকে গেলে ধানবাদ আর ডান দিকে জামতারা। রিসেন্টলি বেশ কিছু অনৈতিক কাজকর্মের জন্য খবরের শিরোনামে ছিল এই জামতারা জায়গাটি। কয়েকটি ওয়েব সিরিজও তৈরি হয়ে গেছে এই বিষয়ের উপর। আজকে আমরা 3টি স্টেটের উপর দিয়ে যাব: ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ। আমরা সবাই আজকে যেটার জন্য ভীষণ এক্সাইটেড সেটা হচ্ছে আজকে আমরা যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। উত্তরপ্রদেশের এই নতুন এক্সপ্রেসওয়েটি তার রোড কন্ডিশনের জন্য ড্রাইভার্স প্যারাডাইস বলে বিখ্যাত। এখানে রয়েছে বেশ কিছু অভিনবত্ব। তবে সেই সব গল্প শুনবো আরো একটু পরে, যখন আমরা যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। আপাতত চলুন উপভোগ করি চারপাশের প্রকৃতি। মিস ভার্না এখন ঝাড়খণ্ডের কালো মসৃণ রাস্তা ধরে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। রাস্তার দুধারে আগুন লাল পলাশের সমারোহ যেন দোলের আগমনী বার্তা দিচ্ছে। সামান্য দূরেই দেখা যাচ্ছে ঘন সবুজ পাহাড়। সব মিলিয়ে তৈরি হয়েছে এক অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। প্রকৃতির এই রূপ দেখে কি আর গাড়িতে বসে থাকা যায়? তাই গাড়ি পাশে দাঁড় করে অল্প একটু সময়ের জন্য হলেও নেমে পড়লাম। দু চোখ ভরে উপভোগ করলাম প্রকৃতিকে। আবার শুরু হলো যাত্রা। এখন আমরা পার হচ্ছে তোপচাচি। এখানে রয়েছে একটি বিখ্যাত লেক।
তোপচাচির কাছেই গাড়ি দাঁড় করিয়ে আমরা নিলাম টি ব্রেক। সঙ্গে বাড়ির বানানো কেক আর ফল দিয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট, কারণ সময় একদমই নষ্ট করা যাবে না। আমাদের সাথে সাথে মিস ভার্নও সেরে নিল তার ব্রেকফাস্ট। এখানে এখন পেট্রোলের দাম 100.2 রুপিস পার লিটার, অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে 6 টাকা প্রতি লিটারে কম। ভার্না এবং আমরা সবাই একটু রিচার্জ হতে আবার শুরু হলো যাত্রা। আর একটু এগিয়ে রয়েছে পরেশনাথের পাহাড়। এই পাহাড়ের উপর পরেশনাথের মন্দির একটি দর্শনীয় স্থান। এই পুরো জায়গাটি হলো একটি ফরেস্ট রেঞ্জ। রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল বিক্রি হচ্ছে আখের রস। ব্যাস, আর কি, আবার নেমে পড়া। ঠান্ডা আখের রসে চুমুক দিতে একদম রিফ্রেশড। রোড ট্রিপের আসল মজা এটাই, যখন যেখানে ইচ্ছে হয় থেমে যাও, প্রকৃতির হোক বা খাবারের, রস আস্বাদন করে আবার চলা শুরু। যদিও এতে গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হয়ে যায়, কিন্তু জার্নির আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আপনারা কি বলেন?
এখন আমরা রয়েছি বারহি জাংশনে। এখান থেকে ডান দিকে গেলে ঝুমরি তালাইয়া আর বাঁ দিকে গেলে হাজারিবাগ। প্রকৃতি প্রেমিকদের জন্য বেশ জনপ্রিয় এখানকার কয়েকটি স্পট। দেখতে দেখতে কেমন চেঞ্জ হয়ে গেল চারপাশের দৃশ্যপট। পরপর সাজানো রয়েছে বেশ কয়েকটি মিষ্টির দোকান, আর প্রত্যেকটা দোকানে রয়েছে বেশ কিছু মাটির ভাঁড় বা মটকা। জায়গাটির নাম চৌপারান। এখানকার বিখ্যাত ক্ষীরমোহন মিষ্টিগুলি এই মটকায় করে বিক্রি করা হয়। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ঝাড়খণ্ড বিহার বর্ডারের। এই চারদহ জাংশনটি পার করলেই আমরা ঢুকে যাব আমাদের ট্রিপের থার্ড স্টেট বিহারে। মিস ভার্না এখন চলেছে ফল্গু নদীর উপর দিয়ে। এই নদীটির একটি বিশেষত্ব আছে, এটি অন্তঃসলীলা, অর্থাৎ এখানে নদীর জল উপর থেকে দেখা যায় না, মাটির ভিতরে ঢুকে থাকে। এই জায়গা থেকে ডান দিকে একটু এগোলে পড়বে বোধগয়া। মিস ভার্না যখন আমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে বিহারের শেরঘাটি পেরিয়ে ঔরঙ্গাবাদের দিকে, ব্যাক সিটে বসে আমাদের মিস মিঠি তার কোচিং ক্লাস চালাচ্ছে অতি বাধ্য দুজন স্টুডেন্টকে নিয়ে। তার ফাঁকে ফাঁকে আবার সিটে বসে ডান্স প্র্যাকটিস, ড্রয়িং ক্লাস কিছুই বাদ যাচ্ছে না। যাই হোক, এদিকে সকাল করিয়ে দুপুর হয়ে গেল। ঘড়িতে সময় এবং পেটের খিদে দুটোই জানান দিচ্ছে লাঞ্চ ব্রেকের সময় হয়ে গেছে। তাই ঔরঙ্গাবাদ ঢুকতেই রাস্তার উপরে এই জেকে রেস্তোরাঁটি দেখে আমরা নেমে গেলাম। গাড়ি পার্কিং এর বেশ ভালো ব্যবস্থা রয়েছে এখানে। আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। খাবার দিতে যদিও বা একটু দেরি করেছিল, তবে কোয়ালিটি ছিল বেশ ভালো। লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে আবার শুরু হলো জার্নি। সামনেই আসছে বিহারের বিখ্যাত সোন নদী। এটি গঙ্গারই একটি শাখা নদী। সোন নদীর বালি ভারত বিখ্যাত। এই নদীর উপর কোয়েলোয়ার ব্রিজটি ছিল ভারতের সবচেয়ে পুরনো রেলওয়ে ব্রিজ এবং 1900 সাল পর্যন্ত এটাই ছিল ভারতের দীর্ঘতম নদী ব্রিজ। বেশ কিছু ড্যাম এবং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টও রয়েছে এই নদীর উপরে। আমরা ছুটে চলেছি বিহারের ঐতিহাসিক শহর সাসারামের উপর দিয়ে। বহু পুরনো এই শহরের উল্লেখ পাওয়া যায় হিন্দুদের বেশ কিছু প্রাচীন গ্রন্থে। জায়গাটি শের শাহ সুরির জন্মস্থান হিসেবেও খ্যাত। এখানে রয়েছে সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শের শাহ সুরির সমাধি। সাসারাম থেকে
কিছু দূর এগিয়ে সামনে পড়বে পাটনা মোড়, যেখান থেকে ডান দিকে বেশ কিছুটা গিয়ে গঙ্গা নদী পার হয়ে পেয়ে যাবেন বক্সার। আর এই বক্সার থেকে শুরু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটি। তবে গুগল ম্যাপ এখন আমাদের দেখাচ্ছে এই রাস্তা ধরেই আরো কিছুটা এগিয়ে গিয়ে মোহনিয়া টোল প্লাজা ক্রস করে ডান দিকের একটি রাস্তা। এখানে বলে রাখি, পূর্বাঞ্চলে ওঠার জন্য আরো একটি রাস্তা রয়েছে, যেটি এই রাস্তা থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে সৈয়দ রাজা মোড় থেকে ডান দিকের রাস্তাটি ধরলে পাওয়া যাবে। যেহেতু কোনো রাস্তা সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা নেই, তাই আমরা ঠিক করলাম ম্যাপ ফলো করেই আমরা মোহনিয়া টোল প্লাজা ক্রস করব। আর একটু এগিয়ে দুর্গাবতী রামনগর মার্গ থেকে ডান দিকের রাস্তাটি নেব। তবে এই জায়গায় গিয়ে আমরা কিন্তু একটু বেশ কনফিউজ হয়ে গেলাম, কারণ এখানে ডান দিকে যাওয়ার মতো প্রপার কোনো কাট আউটও নেই, আর না আছে কোনো ডিরেকশন। তাই এখানটা নিয়ে আমাদের বেশ একটু অসুবিধাতেই পড়তে হয়েছিল। যাই হোক, অবশেষে স্থানীয় লোকেদের থেকে সাহায্য নিয়ে আমরা ডান দিকে গিয়ে একটি পুরনো ব্রিজ পার হয়ে গিয়ে পড়লাম জামানিয়াতে। জামানিয়া থেকে বেশ কিছুটা এগিয়ে পড়লাম গাজীপুরে। আমরা এখন কিন্তু ঢুকে গেছি আমাদের ট্রিপের 4th স্টেট, উত্তরপ্রদেশে। দুর্গাবতী রামনগর থেকে এই পর্যন্ত এই রাস্তাটার ডিস্টেন্স হলো 80 কিলোমিটার মতো। সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। রাস্তাটি কিন্তু বেশ কনজেস্টেড এবং রাস্তায় ঢোকার এন্ট্রিটাও ঠিক ক্লিয়ার নয়। তাই আমরা বলবো পূর্বাঞ্চলে ওঠার জন্য এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। গাজীপুর পার হয়ে রায়পুর ওয়াকপুর টোল প্লাজা থেকে এন্ট্রি নিয়ে অবশেষে আমরা উঠলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের সেই বহু কাঙ্ক্ষিত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের রাতের সৌন্দর্য। উত্তরপ্রদেশে প্রায় 340 কিলোমিটার দীর্ঘ এই 6 লেনের এক্সপ্রেসওয়েটি বক্সার থেকে লখনউ পর্যন্ত বিস্তৃত। মোট 9টি জেলার উপর দিয়ে পাস করেছে এই রাস্তাটি। এই অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়েতে রয়েছে 3.2 কিলোমিটার দীর্ঘ এয়ার স্ট্রিপ, যেখানে এমার্জেন্সি সিচুয়েশনে এয়ারক্রাফট নামানো যায়। পুরো রাস্তায় রয়েছে বেশ কিছু এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। এখানে টোল চার্জ কাটা হয় এক্সিট পয়েন্টে। এন্ট্রি করার পরে গাড়ি কত কিলোমিটার রান করেছে সেটা হিসাব করে। প্রতি 100 কিলোমিটার অন্তর রয়েছে ফুড স্টল এবং ওয়াশরুম। যদিও অনেকেই এই রাস্তায় রাতে ড্রাইভ করতে বারণ করেন, তবে আমরা বলবো একটু সজাগ থেকে যদি ড্রাইভ করেন তাহলে কোনো অসুবিধা হবে না। আর রাতের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বিউটিটা সত্যিই অন্যরকম। তাই সম্ভব হলে একবারের জন্য অন্তত এই এক্সপিরিয়েন্সটা করার চেষ্টা করবেন। মাঝখানে একবার আমরা টি ব্রেকের জন্য নামলাম ফুড স্টলে। চায়ের সাথে সাথে এখানে আমরা ম্যাগি আর চাটও নিলাম। তবে আপনারা চাইলে এখানে ডিনারও সেরে নিতে পারেন। বেশ অনেক রকমের আইটেম রয়েছে এখানে।
রাত এখন 9টা। টি ব্রেক সেরে বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। রাস্তায় পড়ল আজমগড়। এখানে বেশ কিছু ভালো হোটেল রয়েছে, যদি কেউ চান তাহলে এখানেও নাইট স্টে করতে পারেন। আমরা আজমগড় পেরিয়ে সুলতানপুরে জাংশনে চলে এলাম। এখানে পূর্বাঞ্চল ছেড়ে আমরা ডান দিকে অযোধ্যার রাস্তা নেব। এই রাস্তা ধরে বেশ কিছুটা যাওয়ার পর আমরা পৌঁছলাম ফৈজাবাদে। অযোধ্যার মহর্ষি বাল্মীকি এয়ারপোর্টটি এই ফৈজাবাদেই অবস্থিত। এয়ারপোর্টের ঠিক পাশেই আমাদের আজকের রাতের আস্তানা প্রতাপ হোমস্টে। এখানে যে কথাটা উল্লেখ না করলেই নয় তা হলো এই হোমস্টের মালিক মিস্টার বিনয় প্রতাপ সিং এর আপ্যায়ন। যে কোনো প্রয়োজনে যিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে রেখেছিলেন। রাস্তায় আস্তে আস্তে অন্তত বার তিনেক ফোন করে খবর নিয়েছিলেন আমাদের আসতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, শরীর ঠিক আছে কিনা, রাত্রে আমরা কি খেতে পছন্দ করব ইত্যাদি ইত্যাদি। এমনকি রাত 11টার সময় বাইক নিয়ে ফৈজাবাদ মোড়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, যাতে হোমস্টেতে পৌঁছাতে আমাদের কোনো অসুবিধা না হয়। যাই হোক, অবশেষে রাত 11:30 নাগাদ আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে। ডিনারের অর্ডার আমরা আগেই ওনাকে ফোনে বলে দিয়েছিলাম, নান, চানা মশলা আর জিরা আলু। অসাধারণ ছিল তার টেস্ট। রুমগুলি স্ট্যান্ডার্ডও ছিল বেশ ভালো। আমরা দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার সেরে শুতে চলে গেলাম, কারণ কাল সকালে সেই বহু কাঙ্ক্ষিত রাম মন্দির দর্শন, যার জন্য অত দূর থেকে এখানে আসা।